রেকর্ড করি। হ্যাঁ, রেকর্ড শুরু হলো। থ্যাংক ইউ বলার জন্য, ভুলে গেছিলাম। তা আমরা যখন মানে আসলে নাম্বারসের কথা যখন মনে হয়, সবচেয়ে প্রথম কিন্তু আমরা মানে ছোটবেলায় যখন মানে পড়া শুরু করছি, আমরা প্রথমে কোন সংখ্যা ধরো শিখছি আর কি, বা আমাদের প্যারেন্টসরা ধরো কি শিখাইছে, 1 2 3 বলা, তাই না? একেবারে প্রথমে মানে আমরা তো ধরো মাইনাস সংখ্যা বা ভগ্নাংশ টংশ এগুলো কিছু জানতাম, বলতো 1 2 গোনা শিখাতো আমাদের, তাই না? মানে 1 2 3 আসলে এগুলো কি কাউন্টিং নাম্বার তোমার। হ্যাঁ, মানে আমরা গণনা করতে যে সংখ্যাকে ব্যবহার করি, তাই না? অথবা এটাকে আরো একটা নাম আছে, আমরা যারা মানে ম্যাথমেটিক্সে পড়ি তারা বলি কি তোমার পজিটিভ খালি ইন্টিজার না, কিন্তু অবশ্যই পজিটিভ ইন্টিজার্স, তাই না? ইন্টিজার্স আবার তো নেগেটিভ ইন্টিজার্সও আছে, কিন্তু পজিটিভ ইন্টিজার্স। তা আমরা প্রথমে ধরো এই সেটটা লিখি, এবং এর আরেকটা নাম আছে তোমরা সবাই জানো, যে পজিটিভ অবশ্যই কিন্তু ইন্টিজার্স মানে কি অনেক ইন্টিজার। হ্যাঁ হ্যাঁ, পজিটিভ ইন্টিজার্স। অথবা এর কিন্তু আরেকটা নাম আছে, কি বলতে পারবা? আমরা যেটাকে বলি ধরো স্বাভাবিকের, আমরা পজিটিভ ইন্টিজার্স কি এইভাবে বলি ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার আছে তোমার ধরো 1 2 3, তাই না? এখন দিয়ে লিখতে শেষ করা যাবে না, আমরা ধরো এখানে কি দেই, এটা কিন্তু অবশ্যই তিনটাই, কিন্তু কখনো চারটা না। তুমি বই খেয়াল করবা, এটা কিন্তু কনভেনশন, তোমার রীতি। মানে প্রত্যেকটা জিনিস লেখার কিন্তু একটা নিয়ম আছে, মানে গণিতের প্রত্যেকটা জায়গায় তোমার নিয়ম আছে। এই যে 3টে ডট, তারপরে তুমি শেষ করে দিতে পারো, অথবা যদি আবার দিতে চাও অবশ্যই একটু ফাঁকা, বেশি ফাঁকা দিয়ে আবার তোমার এরকম 3টে ডট, কিন্তু তারপরে তুমি শেষ করবা। আসলে এটা এই অংশটা দেওয়ার দরকারই নেই, এই 3টা দিয়ে তোমার অবশ্যই কিন্তু 3টা, কখনো 4টা না। বিভিন্ন বইয়ে খেয়াল করবা। এটাকে আমরা আবার বলি কি, এটা কিন্তু আরেকটা নাম আছে তোমার ন্যাচারাল নাম্বারস, তাই না? বা স্বাভাবিক সংখ্যা যেটা বলো, ন্যাচারাল নাম্বারস বা কাউন্টিং নাম্বারও বলে, গণনাকারী সংখ্যা। এইটাকে কিন্তু আমরা একটা কি দিয়ে নাম দেই তোমার, খেয়াল করে দেখো, এরকম কি আমরা কি দিয়ে একটা তোমার এন দিয়ে এই মাঝখানে কিন্তু একটা দাগ দেই এনের, এটাকে আমরা বলি হচ্ছে তোমার এই যে এন, তাই না? এটাকে বলে আমরা সেট অফ ন্যাচারাল নাম্বারস। কিন্তু দেখো এই মাঝখান দিয়ে একটা দাগ দেই কিন্তু এরকম করে, আমি এখানে আসলে আমি এই পেন দিয়ে লিখতে অত বেশি অভ্যস্ত না, আস্তে আস্তে ঠিক হবে একটু। যে আমরা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক তোমার বর্ণমালার এন না, যে এমনি সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা কিন্তু স্বাভাবিক এন তোমার, যে আলফাবেটের এন। আর এইটা যখন আমরা দিই, দেখো খেয়াল করে, এইভাবে দিই কিন্তু স্বাভাবিক, এরকম দিয়ে এইখানে আর একটা তোমার দাগ দেয়, দেখবা যে কোনো বই, আর বইয়ে যখন লেখে ছাপার অক্ষর তখন মোটা করে দেয় কিন্তু, তাই না? তাই এটা মানে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বারের সেট, মানে আলফাবেট এন না, তোমার ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা সবচেয়ে প্রথমে কিন্তু এইগুলো শিখছি তোমার, যে গণনা করা। তাহলে এই সেটের ভিতরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস হচ্ছে যে আমরা যদি মানে যোগ করতে চাই, এই সেটের ভিতরে কি যোগ করতে পারি? যোগ করা মানে কি, এই সেটের যে কোনো দুটো সংখ্যাকে যোগ করে, আসলে এখানে তো তোমার 1 2 3 4 5 এইভাবে কি সব আছে কিন্তু তোমার, না? তাহলে আমরা কিন্তু এই সেটে কিন্তু খেয়াল করে দেখো, এই সেটটা যোগ করতে পারি কিন্তু, ধরো যে কোনো দুটো সংখ্যাকে যোগ করলে, হ্যাঁ, সেই সংখ্যাটা কিন্তু আবার এই সেটের ভিতরেই থাকবে তোমার। যেমন তুমি যদি বলো যে কি বলে, যে আমরা এটাকে একটু অন্য কালার দিয়ে লিখি, যে 1 প্লাস ধরো 1 কত হবে 2, সেটা কিন্তু এই সেটের ভিতরে আছে। তুমি যদি বলো 10 প্লাস 5 সেটা কত 15, অবশ্যই কিন্তু এই সেটের ভিতরে আছে, আমরা লিখিনি এখানে কিন্তু আছে সব। মানে এই সেটে কিন্তু আমরা কি করতে পারি, তোমার যোগ করতে পারি, এটাকে বলে যে মানে যোগ করতে পারি এই সেটে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সেটে কি আমরা বিয়োগ করতে পারি? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যায়। আমি বলছি যে এই সেটে কি আমরা বিয়োগ করতে পারবো? না স্যার, বিয়োগ করা যাবে না।
অ্যাডিশন করতে পারি, কিন্তু সাবট্রাকশন কিন্তু আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? পারি না, তার অর্থ হচ্ছে জাস্ট এরকম, তুমি যদি 2 থেকে ধরো 2 কে বিয়োগ করো, কত হবে? 0 শূন্য হবে। সেই শূন্য কিন্তু এই সেটের ভিতরে নেই তোমার। অথবা জি তুমি 2 থেকে যদি -5 কে বিয়োগ করো, ঠিক আছে, কত হবে? -3 -3। তাহলে Negative. নেগেটিভ সংখ্যা কিন্তু এই সেটের ভিতর নেই। তাহলে এডিশন আর মাল্টিপ্লিকেশন করা যাবে। অবশ্যই মাল্টিপ্লিকেশন করা যাবে, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন এই যে। তাহলে এই সেট, এই যে সেটটা আমরা মানে ন্যাচারাল নাম্বারের সেট, এখানে মানে কিছু আমরা দেখছি যে মানে আমরা যে প্রচলিত যে অপারেশন আছে সেগুলো সবকিছু কিন্তু করতে পারি না, শুধু কি করতে পারি? অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন করতে পারি। হ্যাঁ, এখন এই সেটের ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস হচ্ছে, সেটাকে আমরা খুব আস্তে আস্তে পড়বো প্রথমে। হ্যাঁ, এই সেটের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে তোমার, আমরা যেটাকে বলি, তোমরা ইন্ডাকশন নাম শুনছো অবশ্যই। প্রথমে ধরো আমরা বলি যে কি বলি যে এটাকে আমরা যেহেতু এই প্রপার্টিস গুলো ন্যাচারাল নাম্বারের প্রপার্টি, তা আমরা এটাকে একটু ই করে লিখি তোমার, এই যে কি বলে, ধরো অনেক বই এইভাবে লেখে যে n1 ফার্স্ট, তোমার n1, সেটা হচ্ছে তোমার কি বলে যে প্রথম শর্ত হচ্ছে যে 1 ইজ এ মেম্বার অফ দিস সেট, নাকি? এটা মানো তো স্পষ্টই, নাকি? 1 বিলংস টু n, তাই না? সেট অফ ন্যাচারাল নাম্বার। 2 নম্বরটা হচ্ছে, দেখো আমরা n2 বলি, সমস্যা নেই কোনো। 2 নম্বরটা হচ্ছে তোমার কি বলে যে ইফ, আমরা বলতেছি দেখো যে ইফ কি বলে যে n, যে কোনো n তোমার যদি বিলংস টু n হয়, ঠিক আছে, এটাকে কি ই করে যে দেন n+1 বিলংস টু, অবশ্যই n, কিন্তু এটাকে, ঠিক আছে, আমি কিন্তু n গুলো ওইভাবে দিতে হবে, আসলে এটা দিয়ে আমার অত বেশি ভালো লেখা হচ্ছে না, সরি। হ্যাঁ, এটা এগ্রি করো কিনা তোমরা? কেউ যদি থাকে তার সাকসেসর অবশ্যই কিন্তু আছে, সাকসেসর মানে পরেরটা, ঠিক আছে? কেউ থাকলে তার পরেরটা আছে, কিন্তু কেউ থাকলে তার আগেরটা আছে কিনা সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেই। যেমন তুমি যদি বলো 1 আছেই, কিন্তু 1 এর আগেরটা কি এর ভিতরে আছে? 1 এর আগেটা আমরা 0 জানি, কিন্তু তাহলে সেটা একটা তোমার প্রপার্টি বলে, আমরা জাস্ট, সরি, আমরা এটাকে যদি ধরো বলি n3, ঠিক আছে, এটা আমরা বলতেছি এটাকে যেটা বললাম আমরা যে 1 is not the, এটাকে সাকসেসর, one is not the successor of any element meant in n, তাই না? এটা এগ্রি করো কিনা তোমরা? সাকসেসর মানে কি বুঝতে পারছো? n এর সাকসেসর হচ্ছে n+1, মানে n এর পরেরটা। ধরো 2 এর সাকসেসর কে? স্যার 3। 3 এর সাকসেসর কে? 4। কিন্তু আমরা বলতেছি যে এক কি কোনো সংখ্যা সাকসেসর না, কারণ 1 এর আগে কিন্তু এখানে কেউ নেই, ঠিক আছে? আর একটা আমরা বলতেছি এটা আমরা বলতেছি যে ইফ এই যে দেখো এখানে বলতেছি যে m+1 কি বলো দেখি? m এর সাকসেসর কিন্তু, তাই না?
অ্যান্ড n প্লাস অন, এরা কি n এর সাকসেসর। এরা যদি দুইজন তোমার সমান হয়, যদি m প্লাস অন ইকুয়ালস টু n প্লাস অন, তাহলে অবশ্যই অবশ্যই এটা কি ইমপ্লাইজ করবে, তা কি অন অন ক্যান্সেল হয়ে গেলে কি হবে, m সমান সমান n। সরি আমি এখানে বারবারই আমি তোমাদের বোর্ড বলে দেখতে পাচ্ছ না এখন একটু, না মুভ হচ্ছে না কেন? বোর্ডটা দেখি মুভ হচ্ছে না, কালকে তো মুভ হলো। মুভ বোর্ডটা একটু মুভ হচ্ছে না। তোমরা কি নিচের লেখা তো দেখতে পাচ্ছ না বোধহয়, পারছো? স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার n4 পর্যন্ত দেখা হ্যাঁ ঠিক আছে, এবার মুভ স্যার এখন হচ্ছে। দেখা যায়। হ্যাঁ না একটু মুভ করে দিতে হয় আর কি, কারণ আমি তো আসলে আমার ট্যাবে লিখছি তোমার, হ্যাঁ, আর ওটাকে ওই যে তোমাদের ইসে দেখাচ্ছি আর কি, আমার কম্পিউটার স্ক্রিনে ওটা ভেসে উঠছে, হ্যাঁ সেটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এখন দেখা যাচ্ছে তো, না? জি স্যার। তোমার যদি এই যে দুটো সংখ্যার সাকসেসর যদি সমান হয়, তাহলে অবশ্যই অবশ্যই সংখ্যা দুটো তোমার কি সমান, এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে তোমার। হ্যাঁ এখন হচ্ছে আর একটা প্রপার্টিস আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে n5। এটা একটু যদি প্রথমে একটু কঠিন মনে হবে, সমস্যা নেই। ধরো আমরা বলতেছি যে s হচ্ছে, তোমরা এটা তো জানো যে সাবসেট অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ ঠিক আছে, এখন বলতেছি যে 1 বিলংস টু s, যে s হচ্ছে n এর একটা তোমার সাবসেট এবং অনটা s এর ভিতরে আছে। হ্যাঁ আর বলছি এখন যদি ইফ যদি তোমার কি বলে যে n প্লাস 1, একটু বলছি যে n প্লাস 1 in বা belongs to s whenever বলি আমরা, whenever n in s, হ্যাঁ তখন এই জিনিসটা তোমার হচ্ছে ইমপ্লাই করে s হচ্ছে এক্স্যাক্টলি সেট অফ ন্যাচারাল নাম্বার। দেখো এইটুক বুঝতে পারলে কিনা? আমরা বলছি হচ্ছে যে এস কি এন এর একটা সাবসেট, ঠিক আছে, কারণ কি শর্ত যে 1 হচ্ছে এস এর ভিতরে আছে। হ্যাঁ স্যার এইখানে আমি একটা ইফ লিখি তাহলে সুবিধা হবে, যে এটা পুলিশটা দিয়ে যে ইফ লিখি তাহলে বুঝতে, ইফ n প্লাস 1 ইন s whenever n in s, দেন তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমার s আর n সমান। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার, এটা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা বলছি যে s হচ্ছে তোমার n এর একটা সাবসেট এবং 1 s এর ভিতরে আছে। এখন যদি তোমার ইফ n প্লাস 1 n যদি থাকে, n প্লাস 1 ও যদি s এর ভিতরে থাকে, তার অর্থ কি? এই যে দেখো খেয়াল করে দেখো, আমরা ধরে নিচ্ছি যে প্রথমে কি ধরে নিচ্ছি, যে আমরা ধরে নিচ্ছি এখানে কি বলে যে 1, দেখো জাস্ট 1 ইন s, তাই না? তাহলে আমরা বলছি যে 1 যদি থাকে তাহলে 1 এর পরেরটাও থাকবে s এর ভিতর, তাই কিন্তু শর্ত। এই যে
ওয়ান যদি থাকে তাহলে কি থাকবে এরপরে? টুও কিন্তু তোমার এস এর ভিতর থাকবে। দেখো আমরা যে আর বলছি যে ওয়ান এস এর ভিতরে আছে, এন প্লাস ওয়ান এস এ থাকবে যদি এন এস এ থাকে। তাহলে আমাদের যদি ওয়ান এস এর ভিতরে আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয়? টু। সেও এস এর ভিতরে আছে, তাহলে এই শর্ত অনুসারে। আবার যদি টু থাকে তাহলে আবার কি বলছি যে টু থাকলে টু প্লাস ওয়ান এস এর ভিতর থাকবে। টু প্লাস ওয়ান মানে থ্রি, থ্রিও এসে আছে, তাহলে থ্রি থাকলে কি থাকবে এই শর্ত অনুসারে? এন থাকলে এন প্লাস ওয়ান থাকবে, তো থ্রি থাকলে ফোরও থাকবে। তাহলে এইভাবে আমরা দেখাতে পারি কিন্তু তোমার 1 2 3 4 5 সবাই আছে এস এর ভিতরে। তার মানে কি আসলে এস টা আর কিছুই না, সে হচ্ছে এন। এবং এইটাকেই তোমরা, তোমাদের মনে আছে কিনা, তোমরা ছোটবেলায় ক্লাস 9 যখন এই যে ইন্ডাকশন মনে আছে, মানে গাণিতিক আরোহ পদ্ধতি যেটা বাংলায় বলে, তোমরা যখন গাণিতিক আরোহ পদ্ধতি করতে প্রথমে প্রমাণ করতে যে n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, তারপরে তোমরা কিছু একটা ধরে নিতে যে n ইকুয়াল টু m এর জন্য সত্য, সেটা ধরে নিয়ে m প্লাস 1 এর জন্য সত্য প্রমাণ করতে। সেই ঠিক ওই জিনিসটা হয়তো একটু বুঝতে পারবা না, সমস্যা নেই, সবকিছু একবারে বুঝতে হবে। এখন তাহলে আমরা এখানে দেখলাম যে কিছু ডিফিকাল্টি তোমার ইসের ভিতরে আছে, কি বলে যে এই যে সেট অফ ন্যাচারাল নাম্বারের ভিতরে যে আমরা শুধু এখানে কি করতে পারি, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, তোমার সাবট্রাকশন করতে পারি না। তখন এই যে সাবট্রাকশনের এই ধারণা আনার জন্যই তোমার আমাদেরকে সেট অফ ন্যাচারাল নাম্বারকে আরেকটু এক্সটেনশন করতে হয়েছে। অর্থাৎ কি আমরা যদি অন্তত বিয়োগ করতে চাই, তাহলে আমরা দেখলাম যে বিয়োগ করতে হলে আমাদেরকে বিয়োগ যদি করতে চাই আমরা, তখন আমাদের জিরোর দরকার হবে অথবা নেগেটিভ নাম্বারের দরকার হবে। তাহলে এই যে ধরো ওই পজিটিভ ইন্টিজার তো ছিলই, কিন্তু আমরা যদি এর ভিতরে পজিটিভ ইন্টিজারের ভিতরে তোমার বিয়োগ করতে চাই অ্যাটলিস্ট, তখন আমাদের জিরোর দরকার হচ্ছে অথবা নেগেটিভ ইন্টিজারের দরকার হচ্ছে। তাহলে এই কারণেই আমরা কিন্তু তোমার একে জাস্ট এক্সটেনশন করছি একটু, সেটাকে এক্সটেনশন করে জাস্ট নাম দিছে তোমার হচ্ছে ইন্টিজার্স। হ্যাঁ, ইন্টিজার্স, কারণ আমরা পজিটিভ ইন্টিজারের ভিতরে আমরা সাবট্রাকশন করতে পারছিলাম না। হ্যাঁ, তো সেই ইন্টিজার্স সেটাকে আমরা এইভাবে লিখি যে তোমরা জানো এটা এরকম জেড দিয়ে লেখে, এবং এই জেডটার ভিতরে কিন্তু একটু এরকম দিয়ে দেয়, দিয়ে এরকম করে লেখে তোমার, সেটা হচ্ছে কি দি সেট অফ অল, এই যে জিরো দেই 1 প্লাস 1 মাইনাস 1, তাই না? তারপর প্লাস 2 মাইনাস 2, এইভাবে তোমার এরকম করে চলতেই থাকে, তাই না? এখানে দেখো এখন কি যোগ করতে তো পারি, গুণ করতে পারি, কিন্তু এখন কি বিয়োগও করতে পারি কিন্তু আমরা, তাই না? একটা খেয়াল করে দেখো, আমি কিন্তু বিয়োগও করতে পারি, কারণ আমরা ওখানে যেমন দেখতেছিলাম যে 2 বিয়োগ 2 করলে তোমার কত আসছিল অ্যান্সার? 0। 0 কিন্তু তোমার ন্যাচারাল নাম্বারের ভিতরে ছিল না, এই জন্য আমরা বিয়োগ করতে পারতাম না। কিন্তু এখন এখানে দেখো 0, সব ইন্টিজার্স বললে কিন্তু 0 তোমার, এই যে 0 প্লাস এবং মানে পজিটিভ ইন্টিজার এবং নেগেটিভ ইন্টিজার দুটাই আছে। অথবা তোমার এই যে তুমি যদি 2 বিয়োগ কি 6 করতে চাও, কত হবে? 2 থেকে 6 কে বিয়োগ দিতে কত? -4, দেখো -4 আছে। তাহলে এই সেটে কিন্তু আমরা কি করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি, মানে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন এবং সাবট্রাকশনও করতে পারি। ঠিক আছে? এখন আবার বলে বোর্ডটা একটু নিচে নেমে গেছে, আমি এটাকে কি করে দিচ্ছি, তুলে দিচ্ছি একটু। আমরা এটুকু বললাম যে ইন্টিজার্স, এখানে তোমার পজিটিভ ইন্টিজার্সের ভিতর কি আছে? পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স এবং 0। 0কে কিন্তু আমরা পজিটিভও বলি না, নেগেটিভ বলি না, নিরপেক্ষ সংখ্যা, মানে যে 0 থেকে বড়
তাকে বলি হচ্ছে কি পজিটিভ, আর যে 0 থেকে ছোট তাকে বলি হচ্ছে নেগেটিভ। আর একটা শব্দ আছে, যেমন বলতে পারো কিনা যে আমি যদি এরকম বলতাম যে নন নেগেটিভ। নন নেগেটিভ কথার অর্থ কি বলো তো কি? হ্যালো, 0 সহ পজিটিভ। হ্যাঁ 0 সহ পজিটিভ কিন্তু। আর যদি আমরা হ্যাঁ আমরা যদি বলি যে তোমার নন পজিটিভ, তাহলে হচ্ছে কি 0 সহ সব নেগেটিভ। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দরকার হবে। এখন হচ্ছে আমরা তাহলে এখানে কি সমস্যা? এখন আমরা যদি প্রশ্ন করি, আমরা কি এই সেট অফ ইন্টিজার্স এর ভিতরে ভাগ করতে পারি, ডিভিশন করতে পারবো? আমরা কি ডিভিশন করতে পারবো? ধরো আমি যদি তোমাদের বলি, হ্যাঁ ধরো এরকম করতে পারবো যে 6 কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে অ্যান্সার? 3, তাই না? পার্টিকুলারের জন্য সত্য হবে, কিন্তু হ্যাঁ সত্য সবগুলো। কিন্তু আমি যদি এটা করতে চাইতাম, ধরো আমি যদি এটা করতে চাই 6 ভাগ 5, তখন কত অ্যান্সার? ধরো তো স্যার রিয়েল নাম্বার হিসেবে। হ্যাঁ না না, হ্যাঁ অসুবিধা নেই, আমরা এখন ধরো রিয়েল নাম্বার চিনি না, ধরো আমরা কেবল ওই যে ইসে পড়ি আর কি। হ্যাঁ, রিয়েল নাম্বারের নাম কোনোদিন শুনিনি, বুঝতে পারছো? সেটা আমরা এখন কল্পনা করি। হ্যাঁ অবশ্যই তখন রিয়েল নাম্বার চলে আসবে, তুমি ঠিক আছে, ফ্র্যাকশন চলে আসবে। ফ্র্যাকশন চলে আসবে। মানে এই সেই ফ্র্যাকশন, সেই ফ্র্যাকশন সংখ্যাটা কিন্তু তোমার এই সেটের ভিতরে নেই তোমার, তাই না? তাহলে আমরা এতে বুঝতে পারলাম যে আমরা কিন্তু এই সেটে আমরা ভাগ করতে পারি না, যোগ বিয়োগ গুণ করতে পারি কিন্তু ভাগ করতে পারি না। হ্যাঁ, অর্থাৎ যখন মানুষের ভাগের ধারণা মানুষ তৈরি করলো, বা ভাগের ধারণার বা কনসেপ্ট যখন আসলো, তখন কিন্তু এই সেট অফ ইন্টিজার দিয়ে শুধু কাজ হচ্ছে না, তার আরো নতুন কিছু তোমার চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, বা এই সেটটাকে আরেকটু এক্সটেনশন করতে হচ্ছে তোমার। এক্সটেনশন মানে বর্ধিত করা, মানে বাড়াতে হচ্ছে। কারণ আমরা যেহেতু এই সেটে আমরা ভাগ করতে পারি না, কারণ ভাগের কনসেপ্ট কিন্তু মানে মানুষ এমনি করতো যে খুব, আমরা ছোটবেলায় যখন ক্লাস 1, 2 তে পড়তাম বা 3 তে পড়তাম, তখন কি করতাম, ধরো 50টা আম আছে, তোমার 5 জনের ভিতর ভাগ করে দাও, তাই না? প্রত্যেকে কয়টা করে পাবে সেটা আমরা জানি না। তাহলে ভাগ ভাগ জিনিসটা কিন্তু আছে, কিন্তু এই যে সেটটা ডিফাইন করছি ইন্টিজার, এখানে কিন্তু আমরা ভাগ করতে পারি না। তাহলে এই ডিফিকাল্টি বা এই যে তোমার অসুবিধা, বা ওটাকে কি বলে, যে এই ডিফেক্ট, এই সেট অফ ইন্টিজার্সের এই ডিফেক্টকে তোমার দূর করার জন্য মানুষ মানে ম্যাথমেটিশিয়ানরা নতুন চিন্তা করলো। সেটা কি বলো দেখি, তোমরা জানো সবাই আমার ধারণা, নতুন একটা সেট, রেশনাল নাম্বারের ধারণা। তাহলে এটা তোমাকে বুঝতে হবে রেশনাল নাম্বারের চিন্তা কেন করলো মানুষ, জাস্ট এই ভাগ করতে পারি না এই সেটের ভিতরে। হ্যাঁ, তাই রেশনাল নাম্বার আমরা তোমার রেশনাল নাম্বারের ধারণা আমরা আনলাম। ধরো রেশনাল নাম্বারস, হ্যাঁ, তো আমি জাস্ট এটা লিখি, রেশনাল নাম্বারস। আমার হাতের লেখা পড়া যাচ্ছে? রেশনাল নাম্বারস। তাহলে রেশনাল নাম্বারসকে আমরা কেমন করে করি, মানে তোমরা কি একটা সংখ্যা দিয়ে, মানে একটা কি বলে ওটাকে, একটা বর্ণমালা দিয়ে আমরা কিন্তু ডিনোট করি, ঠিক? বর্ণমালা না, কি মনে আছে তোমাদের? কিউ। কিউ দিয়ে, কিন্তু কিউ খালি নাই, কিউ পেটের ভিতর দিয়ে কিন্তু কেটে দিতে হয়। মানে কি, এটা কিন্তু স্বাভাবিক তোমার না, বর্ণমালা কিউ না, সেট অফ রেশনাল নাম্বারস। এবং আসলে এটাকে আমরা কিন্তু ডিফাইন করছি, এই জন্য ডিফাইন করাকে এইভাবে লেখে যে দুটো হোঁটা দিয়ে তারপরে তোমার ইকুয়াল দিতে হয়। হ্যাঁ, অনেক বই দেয়, অনেক বই দেয় না। আমি স্বাভাবিক যেগুলোকে ডিফাইন করব, এই যে দুটো হোঁটা দিয়ে ইকুয়াল দেব। তাহলে এটা কি তোমার, ধরো যে রেশনাল নাম্বার হচ্ছে সেই সমস্ত সংখ্যার সেট, দ্য সেট অফ অল নাম্বারস, যাদেরকে আমরা কি করতে পারি, ধরো আমি বলছি এখানে পি কিউ ইডি, আমি সমস্যা নেই, পি কিউ, যেখানে অবশ্যই পি কি বলো দেখি, পি কিউ দুইটাই ইন্টিজার নাম্বার স্যার। পি কিউ দুজনেই কিন্তু তোমার ইন্টিজার্স। এটা হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা, এরকম করে লিখতে। আর আরো একটা শর্ত আছে কিন্তু, আর একটা কি, কেন নট ইকুয়াল টু 0 বলো দেখি স্যার? আনডিফাইন্ড হয়ে যাবে যদি কিউ 0 হয়ে যায়। হ্যাঁ, আমরা 0 দিয়ে, হ্যাঁ বুঝতে পারলাম না, বলো বলো।
এই যে কিউ তোমার নট ইকুয়াল টু 0, মানে আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, আমরা এটা ডিফাইন করে নিয়েছি যে আনডিফাইন্ড এটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার যে সমস্ত সংখ্যাকে আমরা দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি তাদেরকে আমরা রেশনাল নাম্বারস বলি। ঠিক আছে, নাকি বুঝতে পারোনি? তোমাকে যদি কেউ প্রশ্ন করে রেশনাল নাম্বার কি, রেশনাল নাম্বার হচ্ছে সেই সমস্ত তোমার সংখ্যার সেট বা সংগ্রহ যাদেরকে আমরা দুটো পূর্ণ সংখ্যার, তুমি যদি বলো যে দুটো সংখ্যার অনুপাত রূপে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করতে হবে যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি, তাকে কিন্তু আমরা রেশনাল নাম্বারস বলি। এখন এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি ধরো, সরি আমি যেগুলো জাস্ট করবো সেগুলো অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 9, ধরে আমি বলছি 9 কি তোমার রেশনাল নাম্বারস? ইয়েস স্যার। কেন? এটাকে 9/1 করা যায় স্যার। হ্যাঁ, এই যে 18/2 করা যায়। হ্যাঁ, কত কত বলো? হ্যাঁ, 9/2 করা যায়, 9/2 করা যায়, 18/2 করা যায়, যে কোনো, এই যে তোমার 27/3। হ্যাঁ 27/3 করা যায়। হ্যাঁ, যে কোনো, যত দিয়ে গুণ করবা তত দিয়ে ভাগ করে দিলে এটাই হবে, তাই না? অসংখ্য আছে কিন্তু। হ্যাঁ, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এইটা তোমাকে জাস্ট বুঝতে হবে যে দেখো আমরা কোনটা লিখবো। তোমার মনে আছে কিনা, আমরা যখন ছোটবেলা ক্লাস 3-তে বা 4-এ পড়তাম, তখন এরকম যদি ভগ্নাংশ আসতো সবসময় আমরা কি করতাম, যে লঘিষ্ঠ আকারে লোয়েস্ট টার্ম এক্সপ্রেস করতাম না, কাটাকাটি করে। ও সরি সরি, এখানে তো 2 কেন, এখানে তো অন হবে, সরি আমি সরি দেখো এখানে 2 লিখে ফেলছি, তোমরা বলবা ভুল হলে, এখানে কত অন না, এই যে। হ্যাঁ, তা সবসময় আমরা কি করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার অর্থ কি বলো দেখি, কেউ বলতে পারবা? যখন একটা ভগ্নাংশকে আমরা লোয়েস্ট টার্ম নিয়ে আসি, তার মানে ফিজিক্যাল মিনিং কি বা অর্থ কি? স্যার ভগ্নাংশ প্রকাশ করার জন্য না, যখন একটা এই ভগ্নাংশটা ধরো, আমি একটা বলি যে আমি এখানে একটা লিখি যে এই যে ধরো 30 ভাগ ধরো আমি করলাম কত 8, এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ আছে করা আছে? না স্যার, না স্যার, না। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে কি করতে হতো, আমরা একে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করতাম, 15 আর 4। এখন লঘিষ্ঠ আকারে আছে? জি স্যার। লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ হয়ে গেল তখন কি একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু জানো তোমরা কি বৈশিষ্ট্য আছে বলতো কি? অর্থাৎ এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে তোমার 15/4। গণিতের একটা ভাষা আছে কিন্তু এটাকে প্রকাশ করার, বলার, বলতে পারবা? কে বলতে পারবে? সরি স্যার। সরি স্যার। আসলে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে, এখন খেয়াল করে দেখো যে এদের ভিতরে তোমার কমন উৎপাদক বা সাধারণ উৎপাদক এক ভিন্ন আর কেউ নেই, কিন্তু খেয়াল করে দেখো, তুমি যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলবা তার অর্থ হচ্ছে কি, যে এই দেখো এই 15 তো কিছু উৎপাদক আছে, তাই না? 15 উৎপাদক কত কত জানো তো তোমরা, বা ডিভিজর বা ডিভাইজর যেটা বলো, ডিভিজর বা ফ্যাক্টর যেটা বলো, 15 ফ্যাক্টর কত কে কে বলো দেখি? স্যার 3 5 15 1 অবশ্যই, 1 অবশ্যই বলতে হবে, কিন্তু 1 3 5 আর হচ্ছে 15ও কিন্তু অবশ্যই। আর তোমার 4 এর ফ্যাক্টর বা উৎপাদক বা ডিভিজর কে কে? 1 2 4। 1 2 4। অর্থাৎ কি দেখো এদের ভিতর কমন উৎপাদক কে এখন? কেউই না স্যার। কেন? 1 মানে কি, তুমি যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলবা তখন ওই যে লবে আর হরে যে সংখ্যা দুটো থাকবে তাদের ভিতরে কমন ফ্যাক্টর এক ছাড়া অন্য কেউ কিন্তু থাকবে না। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এইটাকে ব্যবহার করেই আমরা প্রমাণ করি যে √2 হচ্ছে ইরেশনাল নাম্বার, এই জাস্ট এই কনসেপ্টটা ব্যবহার করে। আসলে আমরা যখন দেখো খেয়াল করে দেখো এই যে এখানে যখন আমরা লিখছি, তোমার খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এটা বোঝার, সবসময় নিজেকে প্রশ্ন করতে হবে যে হোয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে নিজের কাছে প্রশ্ন করতে হবে কেন এটা হলো, তাহলেই তুমি শিখতে পারবা। আর সত্য কথা, তুমি যদি মানে গণিত শিখছো, মানে গণিত শেখা মানে কিন্তু তুমি আসলে অনেক কিছুই শিখছো। তুমি যদি গণিতের একটা জিনিস বোঝো, আমি নিশ্চিত তুমি যখন বিসিএস পরীক্ষা দিবা
তখন তোমার চিন্তা প্রসারিত হবে, তুমি একটা লাইন বেশি লিখতে পারবা তুমি যদি বুঝে গণিত পড়ো। হ্যাঁ, যে কোনো জায়গায় তুমি যে কোনো কিছু, শুধু গণিত না, যে কোনো কিছু করলেই সেটা বোঝার চেষ্টা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা যখন এই যে কোনো ভগ্নাংশ আকারে লিখি, ধরো ফ্র্যাকশন ভগ্নাংশকে এইভাবে লিখি, তার আমরা যখন লিখি অর্থ কি, এখানে কিন্তু আমরা কাটাকাটি করে সবচেয়ে কি তোমার লঘিষ্ঠ ফর্মে নিয়ে আসি, কিন্তু লোয়েস্ট টার্মে নিয়ে আসি, বুঝতে পারছো? আমরা কিন্তু দেখো কোনো ভগ্নাংশকে একটু আবার খুব সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা, এবং এটার সাহায্যে আমরা এখন দেখাবো যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে কি বলে যে তোমরা যেটা করছো সবাই জানো, আমার থেকে ভালো জানো ওটা, যে √2 যে তোমার কি বলে ইরেশনাল নাম্বার, ইরেশনাল, আমি এখানে রাখি, এইটুকু রাখি। হ্যাঁ, তার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এই কনসেপ্টটাই, যে আমরা কন্ট্রাডিকশন দেখাই ওখানে, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি। যে আমি আবার বলছি যে তুমি যদি তোমার যদি ধরো এরকম থাকে, কি বলি আমি, তোমার যদি এরকম থাকে যে 25 ভাগ ধরো 10, তুমি কি কখনো এরকম রাখো? কি করো একে? মিনিমাইজ করি স্যার, ক্যালকুলেশন। মিনিমাইজ বলা যাবে না, এটাকে আমরা সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, লিস্ট টার্মে নিয়ে আসি। মিনিমাইজের অন্যরকম মিনিং। হ্যাঁ, কি নিয়ে আসি আমরা, এই যে, তাই না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এটা আমরা কিন্তু ক্লাস 3-তে করছি, মনে আছে কিনা, সবাই করছে নিশ্চিত। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলতো না, এরকম অ্যান্সার কিন্তু তুমি সরল করে অ্যান্সার এরকম রেখে দিলে কিন্তু অনেক সময় 1 মার্কস কম দিত ক্লাস 3-তে স্যাররা, যে কারণ তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করনি। তাহলে এই যখনই তুমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করবা, তার অর্থ হচ্ছে যে এই 5 আর 2 এর ভিতরে এক ভিন্ন কোনো তোমার সাধারণ কমন ফ্যাক্টর নেই, তাই না? আমি এটা দেখাবো এটাকে কিভাবে ব্যবহার করছি, এই কনসেপ্টটাকে কিভাবে ব্যবহার করছি, যে √2 যে ইরেশনাল নাম্বার সেটি প্রমাণ করার জন্য। দেখো, তুমি কি কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন আছে কোনো? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমরা এখানে লিখছি না, যে কি বলে যে P/Q আকারে লিখছি না, এখানে অর্থই কি, এই যে P আর Q এর ভিতরে তোমার কিন্তু এক ভিন্ন সাধারণ কোনো কমন ফ্যাক্টর নেই, বুঝতে পারছো? ঠিক আছে, এই জন্য আমরা যখন বলি না √2 যখন ইরেশনাল নাম্বার ধরি, √2 রেশনাল নাম্বার, P/Q আকারে লিখি, তারপর ওই কথাটা লিখি। কেন ওই কথাটা লিখি, যে P আর Q এর ভিতরে তোমার এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই, এই কারণেই কিন্তু আমরা সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাই রেশনাল নাম্বার একটু মোটামুটি ধারণা পাওয়া গেল, যে রেশনাল নাম্বারে আমরা কি করতে পারি, অ্যাডিশন করতে পারি, এই যে মাল্টিপ্লিকেশন করতে পারি, আর কি করতে পারি, সাবট্রাকশন করতে পারি, আর কি করতে পারি, ডিভিশনও করতে পারি। তাহলে আসলে কি, রেশনাল নাম্বার খুবই ভালো তোমার অ্যালজেব্রিক প্রপার্টিজ আছে। এগুলো কিন্তু সব অ্যালজেব্রার জিনিস, আমরা যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা, সব কিন্তু অ্যালজেব্রিক প্রপার্টিজ। মানে রেশনাল নাম্বার খুবই ভালো মানে অ্যালজেব্রিক সিস্টেম ফলো করে। এখন প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, তারপরেও কেন এটাকে আমাদেরকে আরো বাড়াতে হলো, এক্সটেন্ড করতে হলো, তাই না? আসলে তো আমরা আলটিমেটলি কোথায় চলে গেছি, রিয়েল অ্যানালাইসিস, মানে রিয়েল নাম্বারে, তাই না? রিয়েল নাম্বারে আমাদের কেন যেতে হলো তোমার, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে মানুষ এমন কোনো, বা ম্যাথমেটিশিয়ানরা এমন কোনো সংখ্যা খুঁজে পাইছিল যেটা তোমার অবশ্যই রেশনাল নাম্বার না, তাই না? নাকি? অবশ্যই মানে এমন কিছু সংখ্যা খুঁজে পাওয়া গেছে যেগুলো রেশনাল না। মানে কি বলো দেখি, মানে কি? আমরা বলছি যে কোন সংখ্যা রেশনাল হলে, না, আমরা বলছি যে কোন সংখ্যা রেশনাল হওয়ার অর্থই হচ্ছে কি, তাকে আমরা P/Q আকারে প্রকাশ করতে পারি, তাই না? এটা কিন্তু ডেফিনেশন রেশনাল নাম্বারের, যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি। তাহলে অবশ্যই এমন সংখ্যা মানুষ খুঁজে পাইছিল যেটাকে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে আমরা
প্রকাশ করতে পারি না। তোমরা কি জানো যে কেমন করে তোমার এই যে রুট টু, ধরো কেমন করে ইরেশনাল নাম্বার তৈরি হয়েছিল জানো? খুবই 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 সহজ। আসলে এটা আসছিল তোমার পিথাগোরাসের যে উপপাদ্য আমরা পড়ছি ওটার সাহায্যে। আমি জাস্ট একটু দেখাই তোমাদের খুব সিম্পলি যে কি বলি, যে আমরা যদি এটা ব্যাখ্যাগুলোকে, অনেক কালার আছে, যে কোনো একটা ব্যবহার করা যাবে। তোমরা সব কালার তো দেখা যাচ্ছে বোধহয়, না? সমস্যা নেই তো, না? যে আমরা যদি এরকম করি, ধরো না স্যার, আমি লিখিনি এখনো, মনে করো যে দাগটা সোজাই দিছি আমি, কিন্তু সোজা হয়নি, ঠিক আছে, সরি। ধরো আমরা এরকম একটা কি বললাম, যে এরকম একটা, আমরা এটার নাম কি আমি ভুলে গেছি, স্কোয়ার না, ধরে নাও স্কোয়ার আর কি। স্কোয়ার হয়তো ছোট বড় হয়েছে অবশ্যই। একটা স্কোয়ার নিলাম বা বর্গক্ষেত্র নিলাম, বর্গ নিলাম, যার প্রতি বাহুর দৈর্ঘ্য কত তোমার 1, ঠিক আছে? এটা তো নেওয়া সম্ভব নাকি? সম্ভব তো। তাহলে এটার কর্ণ যেটা তোমার, একটু অন্য কালার দেই, কর্ণ তোমার, কর্ণ জানো তো, ডায়াগোনাল না? এটা কত বলো দেখি? √2। এটা অবশ্যই আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি, তাই না? কি হবে এটা? এই বাহুর স্কয়ার যোগ এই বাহুর স্কয়ার ইকুয়াল টু হবে এটা, তাহলে কত হবে এটা জানো তো নাকি তোমরা? জি স্যার। সবাই √2 স্যার। হ্যাঁ, √2 হবে। তাহলে এই যে দেখো যে এরা এই সংখ্যার কিন্তু তোমার অস্তিত্ব আছে তোমার। এটা কি আমরা জানি না, এটা কি রেশনাল না ইরেশনাল আমরা কিছুই জানি না এখন। আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, কিন্তু এইরকম একটা সংখ্যা যে √2, মানে এইরকম একটা তোমার দূরত্ব আছে। যে আমরা যদি বলি এটাকে, দেখো এটাকে যদি আমরা আসলে সত্য কথা বলতে কি ডি বলতাম আমরা, ধরো, তাহলে কি হতো? তোমরা জানো যে পিথাগোরাসের যে সূত্র অনুসারে কি হতো বলো দেখি? ডি স্কোয়ার ইকুয়ালস টু কি হতো? 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাই না? এই যে যেহেতু এটা তোমার 90 ডিগ্রি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, জানো। তাহলে এটা কত হতো? 2, তাই না? তাহলে কি বলছে দেখো, যে এমন একটা দূরত্ব আছে যার বর্গ করলে কি হয়? 2 হয়। মানে এখানে ডি মানেই তোমার সেই, মানে কাকে বর্গ করলে 2 হবে? এমন একটা দূরত্ব আছে, সত্যি সত্যি অস্তিত্ব আছে, তাই না? তো এখন ধরো আমরা খালি রেশনাল নাম্বার পর্যন্তই জানি, ঠিক আছে, আর তো কিছু জানি না। তাহলে এখন আমরা 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 ধরো আসলে আমরা ধরে নিচ্ছি যে আমরা যদি আমরা প্রথমে ধরো কত এটা খ্রিস্টপূর্ব বোধহয়, আমি ঠিক এক্সাক্ট মনে নেই, 500 সালের দিকে এটা এই পিথাগোরাস এই সংখ্যা পায় তোমার। হ্যাঁ, এবং সে প্রথমে কিন্তু লুকায় গেছিল যে আসলে এরকম, সে প্রথমে দাবি করছিল সব সংখ্যাই তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি। হ্যাঁ, সে সবাইকে জানাইছিল আগে, কিন্তু পরে সে নিজে যখন এটা দেখলো তখন সেই মানে অবাক হয়ে গেছে, মানে একটু লুকায় গেছিল আর কি। তাহলে আমরা ধরো আমরা তো খালি রেশনাল নাম্বার পর্যন্ত জানি, যে মূলদ সংখ্যা পর্যন্ত জানি। তাহলে আমরা ধরো কি আমরা ধরো আমরা জানি না এটা কি ইরেশনাল না রেশনাল। তা আমরা কি বললাম, যে আমরা কি দাবি করলাম আর কি, আমরা দাবি করলাম, ক্লেম বলে, যে আমরা দাবি করলাম আর কি, ক্লেম, আমরা ক্লেম করলাম কি, যে √2 হচ্ছে তোমার, √2 ইজ এ রেশনাল। আমি একটু সংক্ষেপে লিখলাম, আমরা এটা দাবি করলাম। তাহলে √2 একটু উপরে তোলেন স্যার। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য, আমি ভুলে যাই, মানে আমি আমার ট্যাবের দিকে তাকায় লিখছি, এখানে খেয়াল করছিলাম না, সরি। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে বোধ, আশা করি, না দেখা যাচ্ছে? জি স্যার। আমরা বলছি, আমরা দাবি করলাম যে √2 হচ্ছে, √2 ইজ রেশনাল, সংক্ষেপে লিখলাম। তাহলে রেশনাল হলে তার সংজ্ঞা কি বলো দেখি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা গণিতে। পি বাই কিউ আকারে লেখা। হ্যাঁ, এই পি বাই কিউ আকারে বলা যাবে না, সুন্দর করে বলতে হবে যে যদি কোনো একটা সংখ্যা রেশনাল হয় তাকে আমরা দুটি
পূর্ণ সংখ্যার অনুপাত রূপে লিখতে পারবো, এইভাবে বলতে হবে কিন্তু, ঠিক আছে? পি বাই কিউ, পি বাই পি কি কিউ কি তো আমি জানি না, হ্যাঁ, তো বলবো যে কোনো সংখ্যা যদি তোমার রেশনাল হয় অবশ্যই তাকে আমরা দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে লিখতে পারবো, তাই না? এটা লেখার পর সঙ্গে সঙ্গে তোমাকে বলতে হবে অবশ্যই অবশ্যই, না হলে কিন্তু তোমার ভুল হয়ে গেল। এটার নামই হচ্ছে তোমার বিশ্লেষণ বা অ্যানালাইসিস। সঙ্গে সঙ্গে তোমাকে কি বলতে হবে, এটা বলতে হবে, আর সাথে কি বলতে হবে, ঠিক আছে? জি স্যার। আমার সঙ্গে এগ্রি করলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্সে কোনো ফাঁকা নেই, ফাঁক নেই কোনো, তোমাকে যা বলবা প্রিসাইজ। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি বললে হবে না, যে দুটো পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করতে পারি যেখানে তোমার হর 0 হতে পারবে না, ঠিক আছে? যেহেতু আমরা ক্লেম করছি √2 ইজ রেশনাল, যে আমরা ধরছি যে √2 রেশনাল, তাহলে এটা সত্য কিন্তু। তাহলে এখন আমরা কি করতে পারি এখানে, ধরো যে এটা কি ইমপ্লাইজ করবে তোমার উভয় পাশে যদি আমরা আরো একটা জিনিস আমি যেটা এখানে বলছিলাম যে এরকম পি বাই কিউ আকারে লেখার অর্থই হচ্ছে তুমি কিন্তু আরো একটা জিনিস এক্সট্রা আরো একটা জিনিস কনসিডার করতে পারবা, যে পি আর কিউর ভিতরে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক, সেটাকে জিসিডি বলে, গ্রেটেস্ট কমন ডিভিজর বা ফ্যাক্টর। সেটা কত, সেটা কত তোমার 1, ঠিক আছে? হ্যালো, 1 জি স্যার। মানে কি পি আর কিউর ভিতরে কিন্তু তোমার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আমি তোমাদের দেখাইছিলাম কিন্তু 1 ছাড়া কেউ নেই, যেহেতু আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কেন তুমি এই কথাটা লিখতে পারবা, যে কেন তুমি এটা লিখতে পারবা? এই যে আমরা যে বলি না লেট, মানে লেট কিন্তু খালি খালি লেট না, ওটা যুক্তি আছে কিন্তু, ধরতে পারি বিধায় তাই এখানে তো মানে এটা ধরতে পারলাম। এটা আমি জানি তোমরা বুঝতে পারছো সবাই, তারপর আমি একটা হোয়াই লিখে দিলাম, কেন এই শব্দটা অ্যাড করতে পারলাম, হোয়াই, কারণ কি ওই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলেই কিন্তু এক ছাড়া কেউ নেই, তাই না? তারপর এখানে ধরো আমরা এখন কি যদি উভয় পক্ষকে বর্গ করে, তাহলে 2 হবে, এখানে পি স্কয়ার হবে, কি হবে কিউ স্কয়ার হবে, জানো খুব সহজ। সময় প্রায় শেষ, অসুবিধা নেই, একটু ভালো করে পড়াতে পারলেই হবে। এখানে কি হবে তাহলে পি স্কয়ার, এটা তো এগ্রি করো তোমরা, সরি এখানে আমি পি স্কয়ার দিয়ে ফেলছি, দেখছি এটা হবে কি আসলে, এটা তো পি স্কয়ার না, এটা তো 2 হবে, তাই না? সরি, এখানে কি হবে, এটা তো 2 হবে, তাই না? ঠিক আছে, তারপরে এর পরেরটা কি হবে, পি স্কয়ার 2 কিউ স্কয়ার। সবাই জানো তোমরা, কিন্তু আমি তোমাদের মানে অ্যানালাইসিসটা শেখাতে চাচ্ছি, আসলে কি ঘটনা ঘটছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, কেন তুমি এটা লিখতে পারলে, এই যে ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার নিজের কাছে পরিষ্কার হতে হবে কেন এই কথাটা লিখতে পারলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, ধরো পি স্কয়ার সমান 2 কিউ স্কয়ার, মানে কি কোন সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, সেটা কি সংখ্যা একটা তোমার, জোড় সংখ্যা হবে স্যার। হ্যাঁ অবশ্যই সেটা ইভেন নাম্বার হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা নিশ্চিত, কারণ পি স্কয়ার সমানই হচ্ছে তোমার এইটুকু, তাই না? পি স্কয়ার সমান কিন্তু এইটা, তাই না? তাহলে পি স্কয়ার অবশ্যই তোমার কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ঠিক আছে? পি স্কয়ার অবশ্যই তোমার কি ইভেন নাম্বার। তাহলে কি আমি আর ওগুলো সব লিখছি, তাহলে পি কি নাম্বার হবে অবশ্যই, এটা কি বুঝতে পারো? আর পি কিন্তু অবশ্যই ইভেন নাম্বার হবে আর কি। তাহলে এইখান থেকে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে আমরা এই যে কনক্লুশনে পৌঁছাতে পারলাম পি ইজ ইভেন। দেখো বুঝতে পারলে কিনা, আমি মুখে বললাম আর কি। কারণ কি তোমার এই যে এটা কিন্তু তোমার অবশ্যই ইভেন নাম্বার, তাহলে পি স্কয়ার ইভেন নাম্বার। আর আর অড নাম্বার এটা কিভাবে পৌঁছালাম, তোমরা কিন্তু পড়ছো, অড নাম্বারের স্কয়ার হচ্ছে সবসময় তোমার অড নাম্বার। হ্যাঁ, তাহলে যেহেতু এই পি স্কয়ার তোমার ইভেন হয়েছে, তাহলে অবশ্যই তোমার পি হচ্ছে ইভেন। তাহলে পি ইভেন মানে পি 2 এর কিন্তু অবশ্যই তোমার কি গুণিতক। তাহলে আমরা কি করতে পারি, এই যে
পি কে পি সমান সমান আমরা কি ধরতে পারি 2r, যেহেতু ইভেন, কোন ইভেন আমরা জানি না। পি মানে কি 2 হতে পারে, পি মানে কি হতে পারে বলো দেখি, 4 হতে পারে, পি মানে তোমার 6 হতে পারে, যে কোনো তোমারই। তাহলে এখন এখানে ধরো আমরা যদি ই করি, এই যে দেখো এখন এখানে যদি আমরা এতে পি এর মানটা বসাই দেই, তাহলে তোমার কি হবে, এটা তাহলে কি হবে, আমি জাস্ট অল্প করে লিখতেছি একটু। এটা কি ইমপ্লাইজ করে তোমার 4r স্কয়ার ইকুয়াল টু 2q স্কয়ার, তাই না? তাহলে এটা কি ইমপ্লাইজ করছে কিউ স্কয়ার, আমরা জাস্ট এদিকে কেটে দিলাম 2r স্কয়ার, তাই না? ঠিক আছে, তাহলে একই আর্গুমেন্ট ধরো, এই যে 2r স্কয়ার কিন্তু তোমার ইভেন নাম্বার, তাহলে অবশ্যই কি তোমার কিউও তোমার কি অবশ্যই ইভেন নাম্বার। কিন্তু এখান থেকে আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি তোমার অবশ্যই কিউও কিন্তু তোমার কি, এখান থেকে আমরা পৌঁছালাম জাস্ট এইখান থেকে আমরা কি পৌঁছালাম যে কিউ, একটু অন্য কালার দিয়ে লিখি, যে কিউ তোমার কিন্তু ইভেন নাম্বার। দেখো বুঝতে পারলে কিনা, এগ্রি করছো আমার সঙ্গে? হ্যালো, জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। তাই আমরা কি প্রমাণ করলাম, পিও তোমার ইভেন নাম্বার, পিও ইভেন নাম্বার, কিও ইভেন নাম্বার। তার মানে কি পি ইভেন নাম্বার মানে কি, পি কে অবশ্যই না, পি ইভেন নাম্বার মানে কি, পি কে অবশ্যই তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা কিন্তু, তাই না? জি স্যার। যে কোনো জোড় সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। আলাদা উৎপাদক আছে স্যার। আর কিউ ইভেন নাম্বার মানে কি, কিউ কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে কি দেখলাম আসলে, পিরও একটা উৎপাদক তোমার, কিউরও একই উৎপাদক আছে একভাবে। পিরও একটা উৎপাদক আছে 2, কিউ এরও একটা উৎপাদক আছে 2, কিন্তু আমাদের কি ক্লেম ছিল যে এক ভিন্ন কোনো উৎপাদক নেই, মানে কি আমরা কি হলো বলো দেখি, স্যার কন্ট্রাডিকশন। এটাকে আমরা বলি ধরো এই যে তাহলে পি and q both has factor ধরো both has factor 2, তাই না? p এর ফ্যাক্টর 2, q এর ফ্যাক্টর, কিন্তু আমরা দাবি করেছিলাম কি p আর q এর এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, মানে কি আমরা যেটা দাবি করছিলাম সেটার সাথে কি তোমার হলো কন্ট্রাডিকশন হলো না? জি স্যার। কন্ট্রাডিকশন হলো আসলে। তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন হলো বলো দেখি, কে বলতে পারবে এই কন্ট্রাডিকশনটা কেন হলো, কে বলতে পারবে কন্ট্রাডিকশনটা কেন হলো? হ্যাঁ, এই যে আমরা অর্থাৎ কি আমরা যেটা দাবি করছিলাম যে রুট টু রেশনাল, সেটা ঠিক না, ঠিক আছে? যে আমরা ধরো যেটা দাবি করছিলাম, তাহলে আমরা এখন একটা কনক্লুশনে পৌঁছাতে পারলাম যে রুট টু ইজ নট রেশনাল। তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করা শিখতে হবে, বিশ্লেষণ করা শিখতে হবে। তাহলে আমরা মানে গণিতে একই সাথে দুটো জিনিস সঠিক হতে পারে না কিন্তু, মানে এটাকে বলে অ্যারিস্টটলের লজিক, ইয়েস অথবা নো তোমার, ঠিক আছে? কারণ আমরা কিন্তু ধরছিলাম, এই যে দেখো যে আমরা ক্লেম করছিলাম হচ্ছে তোমার এই যে রুট টু রেশনাল, আর রেশনালের এটা কিন্তু রেশনালের তোমার ডেফিনেশন, তাই না? তাহলে রেশনালের ডেফিনেশনের সঙ্গে আমরা একটা কন্ট্রাডিকশন পাইছি। হ্যাঁ, তাহলে অবশ্যই কি রুট টু রেশনাল না তোমার। তাহলে রেশনাল না হলে সেটাকে আমরা পরে নাম দিছি হচ্ছে, এই যে দেখো পরে আমরা নাম দিছি হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে এখন আমরা অন্তত অ্যাটলিস্ট একটা দেখলাম, একটা ইরেশনাল নাম্বার অন্তত পাইছি। আসলে কি বলে যে আমরা অ্যাটলিস্ট এখন পর্যন্ত, কিন্তু তোমরা জানো অলরেডি প্রুভ করছো, আমি জানি যে ইরেশনাল নাম্বার তোমার কি আনকাউন্টেবল, রেশনাল নাম্বারের থেকে ইরেশনাল নাম্বার কিন্তু বেশি তোমার, তাই না? স্যার পেজটা একটু রাইজ করেন স্যার। হ্যাঁ, ও সরি, হ্যাঁ এটা থ্যাংক ইউ, বারবার বলে যাচ্ছি। মাঝে মাঝে কেন জানি তোমার এটা কি ব্যাপার, হ্যাঁ
লিখতেই চাই না কোড। আরে হ্যাঁ সরি, এখন দেখা যাচ্ছে না? তাহলে আমরা নতুন এক ধরনের সংখ্যা খুঁজে পেলাম যে রেশনাল না, সেটাকে আমরা এখন এই ম্যাথমেটিশিয়ানরা নাম দিছে তোমার ইরেশনাল। ইরেশনাল নাম্বারস, ঠিক আছে? তাহলে বাস্তবে কিন্তু তোমার ইরেশনাল নাম্বার আছে, আমরা অন্তত একটা এরকম। তাহলে তোমরা, আমার বিশ্বাস তোমরা করতে পারবা যে √5 যে ইরেশনাল না সেটা তোমরা প্রমাণ করতে পারবা, বা অলরেডি জানো সবাই তোমরা নিজেরা অন্তত। আমি একটা কি বলে যে HW দিয়ে লিখলে হচ্ছে তোমার হোমওয়ার্ক লিখে দিই, এই যে HW, এটা হচ্ছে অন্তত এটা দেখার চেষ্টা করো তোমরা। আমি জানি সবাই জানো, এই যে √2 ইজ নট রেশনাল অথবা ইরেশনাল, সেটা প্রমাণ করো। হ্যাঁ, আমি আর লিখলাম না ইরেশনাল, এই সংক্ষেপে ইরেশনাল। তাহলে আমরা নতুন একটা, তাহলে এরকম একটা সেট আছে, আমরা ইরেশনাল নাম্বার এটাকে আমরা করতে পারি, ডিফাইন করতে পারি, এবং সেইটাকে আমরা লিখি হচ্ছে তোমার কি দিয়ে, সেটাকে আমরা সবসময়, অনেকে অনেকভাবে লেখে, কিন্তু আমরা লিখবো সে কিউ, কি দেব, কিউ প্রাইম। ঠিক আছে, তোমার কিউ প্রাইম হচ্ছে তোমার সেই সমস্ত নাম্বার, ঠিক আছে, সেই সমস্ত সরি such that, আমি এখানে কিন্তু সরি, এখানে আমি দুটো ক্লোন দিয়ে ইকুয়াল দিতে চাই। হ্যাঁ, এটা তো ডিফাইন করছি, দি সেট অফ অল এ such that, এই দুটো ফোটা মানে such that a is not কি, বলো তো, a is not কি? আমরা ইরেশনাল নাম্বারকে করতে যাচ্ছি, যে রেশনাল না সেই তো তোমার ইরেশনাল। not belongs to p by q, না, p not p by q না, কিউ 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 কিউ, হ্যাঁ কিউ, ঠিক আছে। যে আমরা বলছি, আমরা কাকে ইরেশনাল নাম্বার বলছি? যে রেশনাল না তোমার, তাই না? যে সংখ্যা রেশনাল না সেটাই হচ্ছে তোমার ইরেশনাল। তাহলে আমরা বলছি কিউ প্রাইম হচ্ছে দি সেট অফ অল এ সাচ দ্যাট এ ইজ নট রেশনাল। তাহলে হ্যাঁ, কে জানি বললাম, আমি বুঝতে পারিনি। তাহলে এ রেশনাল, তাহলে ইরেশনাল নাম্বারকে আমরা কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাই না? এখন দেখো কি বলে যে আমরা স্যার ওইখানে যদি লিখি a does not belongs to p by q, রং স্যার। অবশ্যই পি বাই কিউ তো, অবশ্যই পি বাই কিউ তো কিছু না, পি বাই কিউ তো তোমার কোনো সেট না, বিলংস টু তোমার সবসময় হয় সেটের। স্যার পি বাই কিউ আকারে যদি লিখতে চাই তখন তো আবার ওইটা পি বাই কিউ কি কোথায় থেকে আসলো সেটা লিখে দিতে হবে। আর তোমার তো এটা দেখো, ও যেটা বলছে আমি যতটুকু বুঝছি, হয়তো আমিও ভুল বুঝতে পারি অবশ্যই। ও যেমন বলছে যে সম্ভবত, সরি অন্য কালার দিয়ে লিখি, দেখো ও যেটা বলছে আমি যতটুকু বুঝতে পারছি, ও বলছে হয়তো এরকম লিখতে যাচ্ছে, তাই না? নট বিলংস টু পি বাই কিউ, এটা লিখতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ জি স্যার, এটা লিখে ওর সামনে ডেফিনিশনটা দিয়ে দিতাম যে পি কিউ। না, ইন্টিজার নাম্বার কেন? একটা জিনিস খেয়াল করো, আমরা বিলংস টু কখন দিতে পারি? যখন তোমার সেট, আমরা বলি কি কেউ মেম্বার বা কেউ মেম্বার না, এটা তো সেট না, জাস্ট একটা সংখ্যা। তুমি এটা লিখলে এরকম করে লিখতে পারবা, এ কে নট ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে ওকে। দেখো খেয়াল করি, জি স্যার জি, এটা কিন্তু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। তুমি যে এ বিলংস টু একটা সেট, আর এটা তো জাস্ট দুটো সংখ্যার অনুপাত, সে তো কোনো উপাদান হতে পারে না। এ নট ইকুয়াল টু পি বাই কিউ, তাহলে ওকে, ঠিক আছে? জি স্যার জি, এইটা। তাহলে এখন আমাদের যে বাস্তব সংখ্যা, আমি জানি তোমাদের মাসুম স্যার তোমার কনস্ট্রাকশন অফ রিয়েল নাম্বার পড়াইছে তোমার এই কাটের সাহায্যে, তাই না? আলফা কাট দিয়ে, তাই না? আমি ওখানে যাচ্ছি না। তাহলে আমরা মোটামুটি এখন একটা বাস্তব সংখ্যার একটা বলতে পারবো যে বাস্তব সংখ্যা কারা, দি সেট অফ রিয়েল নাম্বারস আর হচ্ছে তোমার
এই যে সকল তোমার রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার মিলে সেটাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু ঠিক না, এটা কারেক্ট না, আমি কেটে দিলাম। তোমাকে এখন চিন্তা করতে হবে হোয়াই, দিস ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা সঠিক না, এইটা ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ধর আমরা বাস্তব সংখ্যা পেয়ে গেলাম হচ্ছে সকল রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার মিলে যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। কি বুঝতে পারলে? বাস্তব সংখ্যার ভিতর কে কে আছে? রিয়েল নাম্বারস এর ভিতর কারা কারা আছে? রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সবাই মিলে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু মানে খেয়াল করি, দেখো এই যে কি বলে যে আমরা প্রথমে কি দিছিলাম, জাস্ট একটু রিভিউর মতো, প্রথমে দিছিলাম কি সেট অফ ন্যাচারাল নাম্বার, তাই না? সেটা কিন্তু তোমার সাবসেট অফ কি বলো তো, কি সাবসেট অফ ইন্টিজার নাম্বার, হ্যাঁ সাবসেট অফ জেড, সেট অফ ইন্টিজার্স, তাই না? তারপর আবার সেট অফ ইন্টিজার্স কার? সাবসেট অফ রেশনাল নাম্বার, হ্যাঁ সাবসেট অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, তারপরে রেশনাল নাম্বার আবার কার সাবসেট? সাবসেট অফ রিয়েল নাম্বার। হ্যাঁ, কিউ প্রাইমের না, কিন্তু কিউ প্রাইমের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই না? মানে যে রেশনাল না সেই হচ্ছে ইরেশনাল, এই তাহলে এরকম একটা রিলেশন। ঠিক আছে, জি স্যার। তাহলে অবশ্যই কেউ যদি বুঝতে না পারো নিজে নিজে চিন্তা করতে হবে, হোয়াই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলওয়েজ নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হবে। আমার কাছেও প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই, কেন এটা সত্যি। কিন্তু খেয়াল করে দেখো যে রেশনাল নাম্বারের সাথে ইরেশনাল নাম্বারের কিন্তু কোনো সম্পর্ক নেই, আছে? এ এর সাবসেট বা এ এর সুপারসেট কোনোটাই না, কিন্তু কিন্তু একটাই আছে, একটা সম্পর্ক ধরো আমরা এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি, এটা কি বলো তো, কি কিউ ইন্টারসেকশন কিউ প্রাইম কত, এটা কত বলো দেখি? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, এই যে বলতে ফাঁকা সেট কিন্তু, তাই না? ফাঁকা সেট হবে 5 নাকি? জি স্যার। আর আবার আমরা বলতেছি আর ইকুয়াল টু সেট অফ রিয়েল নাম্বারস, মানে কিন্তু তোমার এইটা, তাই না? এই যে, জি স্যার। ঠিক আছে, এটা জি স্যার। বুঝতে না পারলে আমি এখানে আরেকটা হোয়াই লিখে দিলাম, খুব ইম্পর্টেন্ট, এটা নিজে নিজের কাছে প্রশ্ন করতে হবে। এখন এই 10 মিনিটে কি বেশি হয়ে গেছে? সরি, হ্যাঁ হ্যাঁ, আর 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 জানি কি একটু বলতে যাচ্ছিলাম, ভুলে গেছি, অসুবিধা নেই, প্রথমে একটু আস্তে আস্তে শুরু করি। আর একটা কথা জানি কি বলতে চাইছিলাম, ভুলে গেলাম। ভুলে গেছি, দেখ সমস্যা নেই, 10 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা একটা কি বলে আজকে মোটামুটি একটা সংখ্যার একটা জাস্ট ধারণা পেলাম আর কি। এই যে স্যার কিউ প্রাইমটাকে অন্যভাবে কি প্রকাশ করা যায়? যদি আমি মনে করি 8টা হচ্ছে সার্বিক সেট, রিয়েল নাম্বারটা যদি সার্বিক সেট হয়, সার্বিক সেট থেকে যদি আমি রেশনাল নাম্বার বাদ দিয়ে দিই, তাহলে কি আমি ইরেশনাল নাম্বারটা পাই না? অবশ্যই অবশ্যই অবশ্যই, সেই জিনিসই এই যে দেখো, এই যে কারণ কি এদের ভিতরে কোনো তো তোমার কমন জিনিস নেই। তুমি যদি রিয়েল নাম্বার যদি তোমার সার্বিক সেট হয়, সেখান থেকে তুমি যদি রেশনাল নাম্বার বাদ দিয়ে দাও, সেটাই আমার তোমার কি রেশনাল নাম্বার। কিন্তু তোমরা অলরেডি প্রমাণ করছো কিন্তু রেশনাল নাম্বার কি তোমার কাউন্টেবল বোঝায়, তাই না? অবশ্যই তোমাদের মাসুম স্যার পড়াইছে অলরেডি নাকি? কিন্তু ইরেশনাল নাম্বার হচ্ছে আনকাউন্টেবল, মানে রেশনাল নাম্বারের থেকে ইরেশনাল নাম্বার বেশি। সেই তাহলে আজকে তোমাদের কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে যদি আমি অন্য একটা করবো যে সপ্তাহে 1 ঘন্টা কোনো এক সময়, যে হয়তো ওটা ফেসবুকেই করা যাবে, যে তোমাদের যদি কারো প্রশ্ন থাকে ওই সময় আমার কাছে জিজ্ঞেস করে ডিসকাস করতে পারো। হ্যাঁ, এখন আমি করে দিই, বন্ধ করে দিই এখন দেখি, স্টপ।